তো আমি আপনাকে বলছি, আপনাকে প্রথমত ইউপিএসসি সিলেবাস, ইউপিএসসি SYLLA BUS সিলেবাস আপনাকে জানতে হবে। জিএস পেপার 1, 2, 3, 4 এগুলো আপনি জানেন সিলেবাস কি কি আছে। এবার এইগুলো কিন্তু আপনাকে বিশেষ করে নোটিফিকেশনে, যেটা ইউপিএসসি নোটিফিকেশনে যেটা আছে, সেটা আপনাকে কি করতে হবে, হুবহু মুখস্থ করতে পারলে ভালো, নাহলে প্রিন্ট আউট করে নিতে হবে বা হাতেও লিখে নিতে পারেন, যা ইচ্ছা করে ওটার একটা এরকম কপি আপনার চোখের সামনে যেন সকাল বিকেল ঘুম থেকে উঠে আলমারি হোক, আয়না হোক, স্যার প্রিন্ট আউট করে রেখেছি, আমার কাছেই আছে এখন। হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট এমনি করে আপনি একটা পাতায় মোটামুটি পেয়ে গেলেন। এবার আপনি দিন হিসাবে ঠিক করলেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ওয়েডনেস বলে না, ওয়েন্স বলে, আমি জানি না কেন, থার্সডে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা সকালবেলা 3-4 ঘন্টা দিতে পারবেন, বিকেলেও 3 ঘন্টা দিতে পারবেন, কেন কি অনেকের কাজ আছে, কেউ টিউশন পড়াতে যায়, কাউকে বাড়ির বাজার করতে হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ থাকে, কেন কি আপনারা তো ওরকম ভাবে। তাহলে এবার আপনি কি করবেন, আপনি এবার 1 ফার্স্ট পেপার বা GS1 লিখে দিন, তাহলে আরো সুবিধা হবে। আপনি এটা পড়বেন GS1, এটা হচ্ছে মর্নিং এ, মর্নিং। আর যদি আপনি ইভিনিং বা আফটারনুন যা আপনি বলবেন, বা নাইট, যার যেটা সময় হবে আর কি, কেউ রাত্রিবেলা পড়তে পারে। GS পেপার 2, তারপর হচ্ছে ধরুন GS পেপার 3, আর এখানে হচ্ছে GS পেপার 4। আবার আপনি এখান থেকে ধরুন, এখান থেকে GS পেপার 1, GS পেপার 2, GS পেপার 3, GS পেপার 4। তাহলে আপনি এরকম ভাবে এইভাবে ধরলেন। এবার মর্নিং এ মানে এরকম না যে সকাল 7টা থেকে, কেউ রাত্রি সকাল 8টায় ঘুমে উঠলো, কেউ 10টায় ঘুম থেকে উঠলো, সে 10টা থেকে 12টা 1টা অব্দি পড়লো, যার যেরকম ইচ্ছে। মোট কথা বাবু 3 আওয়ার্স করে আপনাকে দেওয়ার অনুরোধ থাকছে। তারপরে আপনি যেহেতু মোটামুটি সিলেবাসটা আপনার চোখের সামনে আছে, GS 1, 2, 3, 4, তাহলে আপনি কি করলেন, একটা উদাহরণ দিয়ে বলি। বেশ একটা সুন্দর কালি আমরা চুজ করি, বেশ সুন্দর সুন্দর কালি চুজ না করলে আবার সুন্দর সুন্দর ভাবে বোঝানো যাবে না, মানুষ সৌন্দর্যে পূজারি আর কি। তো আমি ধরে নিচ্ছি আপনি মানডে মর্নিং আছেন, এবার আপনি GS পেপার 1 পড়বেন। GS পেপার 1 এ মন্ডে মর্নিং আপনি ধারণা করেছেন ইন্ডিয়ান সোসাইটি পড়ব, আর পড়বেন আপনি হচ্ছে ইউরোপিয়ান হিস্ট্রি বা ওয়ার্ল্ড হিস্ট্রি। ইউরোপিয়ান হিস্ট্রি তো বলে, কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি সিলেবাসে লেখা আছে, তো আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি লিখলাম। এই দুটো আপনি পড়বেন, এটা 1.5 ঘন্টা টাইম দেবেন, এটা 1.5 ঘন্টা টাইম দেবেন, 3 ঘন্টা। এবার যখন ইন্ডিয়ান সোসাইটি পড়বেন, ইন্ডিয়ান সোসাইটির মধ্যে কিছু কিছু সাব টপিক আছে। তো কিরম কিরম সাব টপিক আছে, ডাউরি, চাইল্ড ম্যারেজ, তারপরে কি আছে কাস্ট, তারপরে কি আছে রিলিজিয়ান, রিজিওনালিজম, কমিউনালিজম। হ্যাঁ রিলিজিয়ানও তো থাকবে নাকি, রিলিজিয়ান না থাকলে কমিউনালিজম আছে, ঠিক আছে। তাহলে আপনি ডাউরির উপরে, যখন আমি এখনো পড়াইনি, কিন্তু আমি যখন পড়িয়ে দেবো, এর উপর একটা সুন্দর আপনি PDF ফাইল পেয়ে যাবেন। চাইল্ড ম্যারেজ যখন হয়ে যাবে, একটা PDF ফাইল পেয়ে যাবেন। কাস্টের উপরে পেয়ে যাবেন, রিলিজিয়ানের উপরে পেয়ে যাবেন, রিজিওনালিজমের উপরে পেয়ে যাবেন। ঠিক সেরকম ভাবে হিস্ট্রির, ওয়ার্ল্ড হিস্ট্রির যে তখন যখন পড়িয়েছিলাম তখন আমি নোটস দিইনি, ওয়ার্ল্ড হিস্ট্রির উপরে আপনি একদিন পাবেন ফ্রেঞ্চ রেভলিউশন,
একদিন আপনি পেলেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এইভাবে তো আপনাকে সাব টপিকে ভাগ করতে হবে। সাব টপিক কোথায় পাবেন? যেটা আপনার সিলেবাসের মধ্যে। সিলেবাসে আছে, হ্যাঁ। তারপরে আপনি একদিন পেলেন হয়তো আমেরিকান রেভলিউশনটা আমার কাছে নোটস নেই, তবে দেখবো যদি জোগাড় করে দেওয়া যায়। বাকি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, WW, হ্যাঁ, দুটো W মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, ভদ্রলোকে এরমই লেখে আর কি। তারপরে ধরুন আপনি লিখলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাহলে এর উপরে একটা আপনি পেয়ে গেছেন। না পেলে আমি পরে দিয়ে দেবো। আর যদি আপনার তাড়া থাকে আপনি নিজেও জোগাড় করে নিতে পারেন। আরে একই তো লিখবো, আমি কি ওয়ার্ল্ড ওয়ার বানিয়ে লিখবো? আপনিও যা ওয়ার্ল্ড ওয়ার ইন্টারনেট থেকে আমি জোগাড় করবো, আপনিও সেটা এখান থেকেই নেবেন, গুগল থেকে। তো যাই হোক, তাহলে এইভাবে যখন আপনি করছেন, তাহলে একটা একটা করে যখন হয়ে যাচ্ছে, একটা সুন্দর সবুজ কালি দিয়ে টপ 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 করে দেবেন। সবুজ কালি দিলে না ব্রেনটা বেশ খুশি হয়ে যায় যে হ্যাঁ আমার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপার আপনি এইভাবে করছেন, সেকেন্ড পেপার থার্ড পেপারের দিনও আপনি এরকম ভাবে সাব টপিক ডিসাইড করে সেই প্রত্যেকটা টপিক এক একটা দিন পড়বেন। এবার আমি যখন পড়িয়ে দেবো মোটামুটি মাথায় কিছু থাকবে, আপনি হয় ক্লাস করেছেন বা ক্লাসের ভিডিও দেখে নিয়েছেন। নিয়মিত ক্লাসটা তো আপনি করেনি, বা যারা রয়েছে তারা তো করেই। তাহলে যখন এইরকম সিচুয়েশন হবে, মনডে মর্নিং এ আপনার এই কাজ হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি টিউসডে মর্নিং এ আসুন। টিউসডেতে পেপার 3 আছে, তাই না? পেপার 3, হ্যাঁ ঠিক আছে। জিএস, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, জিএস পেপার 3 আছে, হ্যাঁ। তো জিএস পেপার 3 তে আমার যতটা মনে হচ্ছে ইকোনমিক্স এর উপর কিছু আছে নাকি? হ্যাঁ স্যার, ইকোনমিক্স আছে, হেলথ রিলেটেড ইস্যুস আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি ইকোনমিক্স একটা এক্সট্রা জুড়ে দিয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার। এরপরে আপনার সঙ্গে এখানে আছে হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। তারপরে আছে হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি আছে, হ্যাঁ হ্যাঁ, ফুড এক্সটার্নাল প্রসেসিং ইন্ডাস্ট্রি রিলেশনস, আছে, হ্যাঁ তেন সব আছে, হ্যাঁ। এক্সটার্নাল, গভর্নেন্স, তাই না? হ্যাঁ স্যার। না স্যার, গভর্নেন্সটা ইয়েতে চলে যাচ্ছে, ওই ও চলে যাচ্ছে, আচ্ছা বাদ দিন। GS2 তে চলে যাচ্ছে। নেই, আচ্ছা, তারপর যেমন বললেন সায়েন্স অ্যান্ড টেক। হ্যাঁ রিলেশনটা নেই কিন্তু এখানে স্যার বায়োডাইভার্সিটি আছে, ওগুলো আছে। আচ্ছা, এক্সটার্নাল রিলেশন এখানে নেই, ঠিক আছে। ওই বায়োডাইভার্সিটি, হ্যাঁ স্যার, ওই সিকিউরিটি চ্যালেঞ্জেস ওইগুলো আছে, চ্যালেঞ্জেস টু আচ্ছা, ইন্টারনাল। বায়োডাইভার্সিটি, ঠিক আছে, কিছু তো আছে। এবার দেখুন ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যেও না কিছু কিছু সাব টপিক আছে। কিছু তো সাব টপিক ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে আপনি পাবেনই। তো সেইটার উপর যদি আমি পড়িয়ে থাকি, ভালো একটা আপনি পিডিএফ পেয়ে গেছেন। আর যদি না পড়িয়ে থাকি, নিজে তৈরি করুন। ইন্টারনাল সিকিউরিটির যা উপরে যেমন ধরুন অনেকগুলো সাব টপিক আছে। কিরকম? একটা হচ্ছে লেফট উইং, LEFT লিখলাম, হ্যাঁ, লেফট উইং এক্সট্রিমিস্ট। তারপরে ধরুন টেররিস্ট। তারপরে ধরুন কি বলে, BSF তো বলে না, ওদের বলে হচ্ছে সিকিউরিটি ফোর্সেস, মানে একসঙ্গে বললে সবাইকে ধরা হয়ে যাচ্ছে, তাই না? তারপরে ধরুন আপসপা, কেন সিকিউরিটির ক্ষেত্রে আপসপা থাকবে না, হতেই পারে না, মানে থাকুক না থাকুক আপনাকে জানতে হবে। তাহলে একটা দিন সকালবেলা আপনি এইটা করুন, তারপরে এইটা করুন। আমি যদি পড়িয়ে দিই তাহলে একটা পিডিএফ পেয়ে গেছেন, আর না পড়িয়েছি তাহলে নিজে খুঁজুন। তাহলে এইভাবে যখন আপনার চোখের সামনে থাকবে আর আপনি একটা একটা করে টিক দেবেন, আর যেহেতু ইউপিএসসি কিনা আপনি 2 মাসে পাস করতে আসেননি, তাই না? ইউপিএসসি তো সবেমাত্র আমাদের অগস্ট মাসে হয়েছে, এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আপনার এখন থেকে মানে জোরদার ইচ্ছা হচ্ছে। এবার বায়োডাইভার্সিটি, তারও অনেক পার্ট আছে, দেখুন না কি কি পার্ট আছে। সায়েন্স অ্যান্ড টেকে আমি আপনাদের এগ্রিকালচার করিয়ে দিয়েছি। তারপরে বোধহয় সেই রকেট অ্যান্ড কি সব আছে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এইসব যে জিনিসগুলো আছে সবই করানো আছে। হয় আমি করে দিলে একটা পিডিএফ অবশ্যই পেয়েছেন, আর যদি পিডিএফ না পেয়ে থাকেন তাহলে আমি করে দেবো পরে, যদি না পড়িয়ে থাকি এখন অব্দি। তাহলে এইভাবে যখন পড়বেন, যেমন ধরুন আমরা পলিটিটা কিসে আছে যেন, পেপার 2 তে, তাই তো? আচ্ছা, টিউসডে পেপার আচ্ছা হলো। এবার ধরুন আপনি আবার গেলেন হচ্ছে মন্ডে ইভিনিং, এবার মন্ডে ইভিনিং এ আপনি যখন গেলেন GS2, এতে পলিটি আছে তো নাকি? হ্যাঁ স্যার, পলিটিক্স। পলিটির মধ্যে সাব টপিক আর কি কি টপিক আছে একটু বলুন। GS2 স্যার এর মধ্যে পলিটি আছে আপনার ইয়ে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস, ইভলিউশন, ফিচার্স, অ্যামেন্ডমেন্টস। ওগুলো সব পলিটির মধ্যে চলে এসেছে, ওগুলো সব হ্যাঁ, পলিটির মধ্যে চলে এসেছে। আর স্যার আছে ওই SHG, যেটা ওই সেলফ হেল্প গ্রুপস, ওগুলো NGOs। গভর্নেন্স বলে। হ্যাঁ, গভর্নেন্স, ওগুলো আছে, ওটা আছে। হ্যাঁ, তারপরে
আইআর স্যার, রিলেশন। তারপর স্যার ইন্টারন্যাশনাল রিলেশনস যেটা। ঠিক আছে, আর আর স্যার এইগুলোই স্যার আছে, স্কিম গুলো আছে, ওয়েলফেয়ার স্কিম, ওটা তো গভর্নেন্সে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ তিনটে এগুলোই স্যার। চারটেই হলো। হ্যাঁ স্যার। এবার দেখুন ইন্টারন্যাশনাল রিলেশনশিপের এটা একটু সরু পেন করি, নাহলে খুব মোটা হয়ে যাচ্ছে। আইআর এর অনেকগুলো পার্ট আছে, যেমন ধরুন ইন্ডিয়া অ্যান্ড হার নেবার্স, তারপরে হচ্ছে কি ইউরোপ, তারপরে হচ্ছে ইউএসএ বা আমেরিকা, তারপরে কি আফ্রিকা, তারপরে কি এশিয়া প্যাসিফিক। এবার নেবার্স এর মধ্যে আপনি জানেন কতগুলো দেশ আছে, হ্যাঁ? সেই দেশগুলোর সঙ্গে ভারতের কিরকম বাইলেটারাল রিলেশনশিপ আছে সেটা আপনি নিউজ পেপার থেকে পেয়ে যাচ্ছেন। যে আজকে ভারত বাংলাদেশ যেমন কি করছে, সার্কের জন্য ভারত সরকার একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, প্রত্যেকটা সার্কভুক্ত দেশে একটা করে গ্রাউন্ড স্টেশন দেওয়া হয়েছে, এবং তারা যেন নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম ওই সার্ক স্যাটেলাইটের মাধ্যমে যেগুলো তারা করতে চাইতে পারে সেগুলো করতে পারে। ভারত সরকার গ্রাউন্ড স্টেশনে বসিয়ে দিয়েছে, নিউজ পেপারে পেয়ে গিয়েছেন। তারপরে ধরুন বিমস্টেক তো অবশ্যই এইদিকে চলে গেল, এশিয়া প্যাসিফিকে চলে গেল। হ্যাঁ, এবার ইউরোপিয়ান কোন কোন দেশগুলোর সঙ্গে, জার্মানি থেকে ভারতের টেকনোলজি আসে, জার্মানির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। ব্রিটেন ভারতের সঙ্গে কমনওয়েলথের নাম দিয়ে আবার নতুন সুশুরি দিচ্ছে, কারণ কি ব্রিটেন এখন নিজেই বার হয়ে গেছে কোথা থেকে, ব্রেক্সিট, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে। এবার ওর যে সমস্ত ব্যবসা ট্যাবসা যা আছে সেগুলো সব আগে বিনা ট্যাক্সে যখন ইউরোপের বাজারগুলোতে যেত, সেটা এখন যেতে পারছে না। ওর এখন নতুন হয়েছে, ও এখন বলছে কি আমি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপে যোগ দেবো। নিউজ পেপার পড়তে হবে তার জন্য নিয়মিত। এবার ইউএস এর আগে ছিল পাকিস্তান হচ্ছে আঁকো কা তারা, এখন ইউএসএ চীনের বিরুদ্ধে, তো তার জন্য ইউএস এখন ভারতকে খুব সমর্থন করছে। যেমন এইবার কি বলে দীপাবলিতে ইউএস প্রেসিডেন্ট চারখান প্রদীপ আর মোমবাতি নিয়ে দাঁড়িয়ে ছিল, ওরকম ছবি আমরা দেখতে পেয়েছি। তার মানে কি ভারতের দিকে একদম ফুলটু এখন নির্ভর হয়ে আছে। এখন ভারত যতটা পারবে ইউএসএ থেকে বা ইউএস এর মানে সাপোর্টে যতটা কাজ করে নিল, কিছুদিন পর ইউএসএ আবার চলে যাবে অন্য দেশের দিকে। তো সুতরাং এর কোনো ভরসা নেই। তাহলে ইউএস এর দিক থেকে আপনাকে ট্রেড বা টেকনোলজিক্যাল দিক আমরা যেগুলো পেতে পারি, ভারত ইউএস এর সম্পর্কের মোটামুটি 2000-এর পর থেকেই পড়বে না, 2000-এর আগে পড়বার দরকার নেই। 2000 আগে ভালো সম্পর্ক ছিল না, তখন গোলমাল অনেক হয়ে গেছিল। তাহলে 2000-এর পর থেকে ভারত ইউএস এর সম্পর্ক কি আছে, যখন আপনি একদিন ইউএসএ নিয়ে বসলেন সন্ধ্যেবেলায়, মানে এটা তো বোধহয় কবেকার বলেছি, এটা হচ্ছে মন্ডে ইভিনিং, হ্যাঁ, তাহলে সন্ধ্যেবেলায় ইউএসটা নিয়ে বসলেন, ইন্ডিয়া ইউএসএ রিলেশনশিপ বলে ইন্টারনেটে সার্চ করলেন, যদি আমি কিছু পড়িয়ে থাকি তো কিছু স্যার, দিয়ে দেবো। এই দেখুন, হ্যাঁ বলুন। এই এত যে পরিবর্তন হয় রিলেশনস গুলো, তো স্যার এগুলো হুম। মানে কি হয়, বেসিকটা কিভাবে পড়বো? বেসিক হচ্ছে যে আমরা আমাদের স্বার্থ কিভাবে ইউএসএ থেকে আদায় করতে পারি, এটা হচ্ছে বেসিক আইডিয়া। এবার যখনই নতুন কিছু বেরোবে, যেমন ধরুন ইউরোপিয়ান কান্ট্রির উপরে একটা কান্ট্রি আছে, সেগুলো হচ্ছে নর্ডিক কান্ট্রি। কারণ হ্যাঁ, কেউ কিছু বলছে, লাইন কেটে যাচ্ছে বারবার। স্যার এই যে স্যার ধরুন স্যার রাশিয়া থেকে ভারত S-400 কিনছে, ঠিক আছে, আর এদিকে আমেরিকা স্যাংশন দিতে পারে, ক্যাটসা এটা চালু করে। তো তাহলে এই জায়গাগুলো কানেক্ট কিভাবে করবো? এটা খুব ইজি। আরে আপনি প্রথম ক্লাসটা করে ভুলে গিয়েছেন। আমাদের প্রথম আইআর এর যে ক্লাসটা হয়েছিল, তারপর তো আর ক্লাস আমি দিতে পারিনি, এ তো পলিটি নিয়ে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি পলিটির অনেক কিছু বাকি আছে করতে হবে। আইআর এর প্রথমে যে জায়গাটা ছিল, সেখানকার নিয়ম হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ না, মানে স্বার্থ। কার স্বার্থ? ভারতের স্বার্থ। এইবার যখন ক্যাটস, CATSSA বোধহয় এরকম ওটার নাম বলছে, যেটা যখনই বলছে এটা অ্যাপ্লাই হবে না। কেন হবে না? তার কারণ ভারতের এখন খুব চীনের মানে চীনের বিরুদ্ধে আমেরিকাকে দরকার, এবং আমেরিকার বিরুদ্ধে আমেরিকার ও চীনের বিরুদ্ধে ভারতকে খুব শক্ত ঘাঁটি হিসেবে দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউএসএ এর কাছে ওই ভালো মিসাইলটা নেই, যেটা S-400 মিসাইল আছে কার কাছে, রাশিয়ার থেকে কিনেছে, এখন 4000 লিখে ফেললাম যদিও। তো যখন S-400 মিসাইলটা রাশিয়া থেকে কিনছে, ভারতকে কিন্তু আমেরিকা আজ থেকে 3-5 বছর আগেই বলেছিল যে আমরা স্যাংশন বসাবো। ভারত বলে যাও বসি না, আমি আমার স্বার্থ দেখছি এবং স্বার্থ অনুযায়ী কিনবো এটা, এবং আমেরিকা এটা খুব ভালো বোঝে। ওই জন্য খালি ওরা হুমকি দেয়, ওরা কোনোদিন স্যাংশন বসাবে না। এই মুহূর্তে তো একদমই বসাবে না, কারণ যেহেতু কোয়াড, ঠিক আছে, অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ আর ইন্ডিয়া। এবার এছাড়াও আর একটা নতুন কোয়াড তৈরি হয়েছে, তাতে কি কে আছে? ইউএসএ, ইসরায়েল আছে।
ইউএই সৌদি আরব, সৌদি আরব আর ভারত, ইউএই, সৌদি আরব আর ভারত। না না, হ্যাঁ। না, নতুন এইটা স্যার quad অক্স, আপনি যেটা বলছেন অক্স, অক্স, ইউকে, এটা অস্ট্রেলিয়া, অক্স। ইউকে, অক্সের ইউএস। কথা বলছি। হ্যাঁ হ্যাঁ অক্স, ইউএসএ, ব্রিটেন, অস্ট্রেলিয়া। হ্যাঁ কেন কি চীনের সঙ্গে ভারত করতে সীমান্ত দেখেছি। শেয়ার করে। হ্যাঁ চীন হ্যাঁ স্যার, ভারতকে, কি আগে আমাকে বলতে দিন, ব্যাপারটা হচ্ছে চীনের সঙ্গে ভারতের সীমানা শেয়ার আছে। আর ভারত মোটেই এইটা চায় না যে কোয়াড একটা মিলিটারি অ্যালায়েন্স হবে, না স্যার। এই জন্য তো আইআর এর ক্লাস করতে হবে। কোয়াড মোটেই মিলিটারি অ্যালায়েন্স নয়, ভারত এটাকে বাধা দিয়ে আসছে যে কোয়াড হচ্ছে একটা স্যার সাপ্লাই। কথাটা স্যার কেটে যাচ্ছে স্যার, কথাটা একবার বলবেন স্যার? হ্যাঁ বলে দিচ্ছি। কোয়াড যেটা কিনা অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ, ইন্ডিয়া রয়েছে, সেটা একটা মিলিটারি অ্যালায়েন্স নয়। এটা ভারত মোটেই সম্মত নয়, সেই জন্য এটাকে একটা মিলিটারি অ্যালায়েন্স করা যাচ্ছে না। কোয়াডভুক্ত দেশগুলোর একসঙ্গে কোন রকম কোয়াড নাম দিয়ে মিলিটারি এক্সারসাইজ হয় না। ভারত জাপানের সঙ্গে মালাবার হচ্ছে, ভারত ইউএসএর সঙ্গে মালাবার হচ্ছে নেভিদের সঙ্গে, কিন্তু কোয়াড নাম দিয়ে কিছু হচ্ছে না। কিন্তু ইউএসএ একটা মিলিটারি অ্যালায়েন্স চায়, সেই জন্য ওরা তৈরি করেছে এই যেটা আপনি বললেন অক্স। ব্রিটেন, মানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইউএসএ মিলে। এইখানে ইন্ডিয়া জয়েন করেনি, ইচ্ছা করে জয়েন করেনি, কারণ এটা একটা মিলিটারি অ্যালায়েন্স। এবার ভারত যদি এদের সঙ্গে বেহেকে যায়, মানে তখন চীন কি করবে? চীন তো ভারতের সীমানায় আছে। ইউএসএ, ব্রিটেন বা অস্ট্রেলিয়া কিংবা জাপানেতে কিছু যায় আসবে না, যায় আসবে তো ভারতের, আর সেনা তো আমাদের মরবে। ওই জন্য ভারত মিলিটারি অ্যালায়েন্স মোটেই চায় না। সেই জন্য নতুন কোয়াড বা নতুন এই অক্স যেটা বলছে সেটা গঠন হয়েছে, কিন্তু তাতে কিছু ভারতের সমস্যার কিছু নেই। ওরা সেনা দেখা চীনকে, ওরা চীন সাগরে, যেমন ইউএসএ এখন কি করছে, ইউএসএ এখন তাইওয়ানকে মিলিটারি ট্রেনিং দিচ্ছে। তো এগুলো এতটাই চেঞ্জেবল জিনিস আছে যেগুলো আপনাকে জানতে হবে, আর তার জন্য নিয়মিত নিউজ পেপারে আপডেট থাকতে হবে। এটার কোনো সিলেবাস নেই, এটার এমন কিছু নেই যে আপনি কিছু করতে পারবেন। কিন্তু যখন ধরুন আইআর এর আরেকটা সেকশন যদি আপনারা দেখি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ইউএন এর উপরে আমি একটা লম্বা ক্লাস দিয়ে দেবো বা দুটো ক্লাস দিয়ে দেবো। যেমন সেখানে আছে ইউএনএসসি, তারপরে ইউএন এর জেনারেল বডি, ঠিক আছে, তারপরে ইউএনএসসির রিফর্ম, তারপরে ইউনেস্কো, এরকম ভাবে ইউএন এর উপরে একটা পাবেন। তারপর ধরুন ডাব্লিউটিও, কেন কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনি নিশ্চয়ই শুনেছেন, সেগুলো জিজ্ঞেস করা হয়। তাহলে এইরকম ভাবে যখন আপনি জিনিসগুলো পাচ্ছেন, প্রত্যেক কটা জিনিসকে ভাগ করে নিয়ে নির্দিষ্ট দিনে আপনি পড়বেন, সোমবার সকাল, সোমবার বিকেল। কিন্তু মনে রাখতে হবে সোমবার সকালে, সকাল 7টা থেকে 10টা হতে পারে, 10টা থেকে 1টা হতে পারে, যা ইচ্ছা। আবার সোমবার বিকেল, বিকেল 5টা থেকে 8টা হতে পারে, রাত্রি 10টা থেকে 1টা হতে পারে, যা ইচ্ছা। জিএস পেপার 1, জিএস পেপার 2, সেরকম ভাবে টিউসডে কি জিএস পেপার 3, আর টিউসডে ইভিনিং এ জিএস পেপার 4। তাহলে এইভাবে আপনারা করবেন মানডে, টিউসডে, স্যার ওয়েডনেসডে। মোটামুটি স্যার বলছি একটা টপিক মোটামুটি 1.5 ঘন্টা দেবো, তাই তো? ওর বেশি গেলে আবার পরের টপিকটা কি হয়ে যাবে? না বেশি যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই বলছি, একটা টপিক এগুলোতে তো আপনাকে ইতিহাস লিখতে বলা হচ্ছে না যে আপনি 4, 10 পাতা 15 পাতা লিখবেন। আপনি একটা হ্যাঁ টপিক সেটাই। পড়বেন, সেটা 1 ঘন্টার কমেই হয়ে যাবে, বরং আপনার আরো সময় বেঁচে যাবে। যেমন আপনি ফ্রেঞ্চ রেভলিউশনটা পড়তে বা আমেরিকান রেভলিউশনটা পড়তে আপনার খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। কারণ কি ফ্রেঞ্চ রেভলিউশনে নিশ্চয়ই আপনি ওখানে ফরাসি সম্রাট কি বলে জিন্সের প্যান্ট পরতেন আর 6 প্যাক আন্ডারওয়্যার পরতেন, তা তো আপনি দেখতে যাচ্ছেন না। বা তিনি তার বউ জোসেফাইনকে গোলাপ দিয়েছিলেন, বা 1000 খানা গোলাপ ফোয়ারা দিয়ে জল দিয়েছিলেন, তাও তো আপনি বলতে যাচ্ছেন না। সিম্পল কিছু কনসেপ্ট আছে। রাজা ছিল 16th লুই, সে বেটা বেগরবানি করছিল, লোকে খেতে পাচ্ছিল না, ওই বুদ্ধিজীবীরা উস্কে দিয়েছিল, লোকজন বিদ্রোহ করেছিল, আর তারপরে লুইয়ের গর্দান চলে যায়। এই ঘটনা একটু ভদ্র ভাষায় আপনি পড়বেন, কত সময় লাগবে? এই তো ঘটনা। আপনি ফ্রেঞ্চ রেভলিউশনে কি আপনাকে কি এরকম ফ্রেঞ্চ রেভলিউশন জিজ্ঞেস করবে না, কিন্তু যেটা সিলেবাস আছে সেইটা আপনি শেষ করবেন। তাহলে কি হবে, যখন আপনি আপনার ওই এইগুলো, যেমন ধরুন মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে হয়ে গেল, এবার যখন আপনি ফ্রাইডে আসছেন আর স্যাটারডে আসছেন, তখন আপনি কি করছেন? রিভিশন। সকালে রিভিশন করছেন জিএস পেপার 1, সন্ধ্যায় রিভিশন করছেন জিএস পেপার 2, আবার সকালে শনিবার রিভিশন করছেন জিএস পেপার 3, আর বিকেলে শনিবার রিভিশন করছেন জিএস পেপার 4। হ্যাঁ,
এবার এই রিভিশনের মধ্যে কি থাকবে, আপনি যে টপিকটা পড়লেন বা যে কটা টপিক আপনি পড়ে ফেলেছেন সেইগুলোর উপরে প্রিভিয়াস ইয়ারে মেনে কি কি কোশ্চেন এসছে, প্রিলিতে কি কি কোশ্চেন এসছে, কত বছর থেকে দেখবেন, 2000 সাল থেকে দেখুন, 2005 থেকে দেখুন, যত দিক থেকে আপনার পসিবল, আপনার পক্ষে সম্ভব। এখন 2021 চলছে, ওটা 15 বছর দেখুন অন্তত, 2005-10 থেকে শুরু করে। তাহলে এইভাবে রিভিশন দেবেন। আর সানডে, এবার আপনি যদি মনে করেন না আমি সানডে না, আমি অন্য একটা ডে উইকলি অফ রাখবো, তো যে কোনো একটা ডে উইকলি অফ রাখুন, 4 দিন পড়ুন, 2 দিন রিভিশন দিন, আর উত্তর লেখার একটা প্র্যাকটিস করুন। কেন কি দেখুন, সমস্যাটা এটা নয় যে আপনি আমারটা পড়ে আপনি উত্তর লিখছেন, আমিও তো কারো না কারোটা পড়ে করছি, কিন্তু সবাই যদি একই উত্তর লেখে তাহলে আপনি নম্বরটা পাবেন কেন? আপনাকে কিছু তো এমন করতে হবে যার ফলে আপনাকে নম্বরটা দেওয়া হবে। তো ওই জন্য নিজের ভাষায় প্রশ্নগুলো পড়ে উত্তর লেখার চেষ্টা করুন। আমি আশা করছি সেটা কিছুটা কাজে দেবে, না হলে কিন্তু হবে না, না হলে এছাড়া কোনো উপায় নেই। আর ওই পড়া দিনের পর দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমাদের যেসব স্টুডেন্টরা যারা ছিল, তার মধ্যে সেই বিপাশা ম্যাডাম ছিলেন, বিপাশা তো বোধহয় নাম ছিল, তাই না? তো সেই বিপাশা ম্যাডাম মাঝে মাঝে বলতেন, স্যার আমার না পড়া বাকি থাকছে, আমি বুঝতে পারছি না। বললাম তাহলে আপনি রুটিন বানিয়ে পড়ুন, যে সোমবার এটা পড়বো, মঙ্গলবার এটা পড়বো, সকাল 8টা থেকে 9টা পড়বো, 10টা থেকে এটা পড়বো। যখন যেটা পড়বেন তখন শুধু সেটাই মাথায় থাকবে। যখন আপনি ইতিহাস পড়বেন এই যেন মাথায় চিন্তা না আসে আমার ভূগোল বাকি থেকে যাচ্ছে। যখন ভূগোলের পড়া হবে তখন ভূগোলটা পড়বেন, তখন ইতিহাসের কথা ভুলে যান। এইভাবে আপনাকে করতে হবে। তো এইভাবে আপনাকে না করলে কোনো উপায় নেই। আর এই জিনিসগুলো আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। যেগুলো আমি পড়িয়ে দিয়েছি ভালো, যেগুলো আমি পড়াইনি, আপনার যদি মনে হয় স্যার যা রেটে পড়াচ্ছে তাতে আমার এই বছর সিলেবাস শেষ হবে না, নিজে করে নিন, কোনো খারাপ ব্যাপার না। নিজে যদি করেন সেটা আরো ভালো, কারণ নিজে যখন পড়বেন, খাতা নোট বানাবেন, লিখবেন, একবার পড়া হয়ে যাবে। নিজে তৈরি করে জিনিসটা খুব ভালো হয়। আর তারপর আমি যখন পড়াবো তখন একটু কম বেশি করে নেবেন, ঠিক আছে? তো গভর্নেন্স এর ক্ষেত্রে আপনাদের গভর্নেন্স আমি সবটাই করিয়ে দিয়েছি, বোধহয় আর কোনোটাই বাকি নেই, বোধহয় একটা টপিক বোধহয় বাকি আছে, সেটা হচ্ছে এডুকেশন। সম্ভবত তাও কেন করাইনি, তার কারণ হচ্ছে নিউ এডুকেশন পলিসি, সেইটা সরকার এনেছে তো 20 সালে, যেটা মেনে প্রশ্ন এসে গেছে এডুকেশনের আন্ডারে এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি। কিন্তু নিউ এডুকেশন পলিসি দেশে অ্যাপ্লিকেবল হওয়ার পর বা কোন রাজ্যে অ্যাপ্লিকেবল, তাতে কিরকম কারিকুলাম এসেছে, তাতে কি ধরনের টিচারের রিকোয়ারমেন্ট আছে, সরকার কি নতুন টিচার রিক্রুটমেন্ট করছে, এই জিনিসগুলো বুঝতে মোটামুটি 4-6 মাস এখনো টাইম লাগবে তো এমনি 8-10 বছর আরো, কিন্তু তাও 4-6 মাস একটা কিছু ধারণা পরিষ্কার হবে। কটা রাজ্য এই মুহূর্তে নিউ এডুকেশন পলিসি লাগু করেছে কে বলতে পারে? স্যার কর্ণাটক প্রথম করেছে, ঠিক আছে, তারপরে হরিয়ানা, মোট খুব বেশি 4 থেকে 5টা হবে। হরিয়ানা, গুজরাট এরাই করেছে, বিজেপি শাসিত লোকগুলোই ওরা করেছে, আর অন্য কোনো স্টেট করে। কর্ণাটক প্রথম করেছে, তারপরে দেখা থেকে হরিয়ানা গুজরাট এরা করেছে, মোট 4টা কি 5টা। তাই 4টে যে 5টা স্টেট করেছে তারা কি নতুন কারিকুলাম এনেছে? সেই নতুন কারিকুলাম অনুসারে তারা কি আর্টস এর সঙ্গে কেমিস্ট্রি পড়ার সুযোগ দিচ্ছে? আমরা একটা বছর মানে 22 থেকে শুরু করবে, যেটা এই ধরুন জানুয়ারিতে শুরু হবে স্যার, ঠিক আছে, ওদের যে স্টেট বোর্ড এখানে ওরা শুরু করার চেষ্টা করবে। তাহলে এইবার ওইখানে কি ধরনের ওরা টিচার নিচ্ছে, টিচার অ্যাপয়েন্টমেন্টে কি হচ্ছে, তো ওই জন্য এডুকেশন পলিসিটা আমি কিছু দিইনি। তাই নিউ এডুকেশন পলিসি, গভর্নমেন্টের পলিসি আপনি ইজি পেয়ে যাবেন ইন্টারনেটে, ওইটা আমি আপনাকে ডাউনলোড করে লিখে দেবো, তাতে অত সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু ওটার ইমপ্লিমেন্টেশন কিরকম হচ্ছে, এফেক্টিভনেস কিরকম আছে, ছেলেমেয়েরা প্রথম বছরে কিরকম ভাবে নিচ্ছে, এই জিনিসগুলো দেখবার জন্য একটু সময় লাগবে, যেগুলো নিউজ পেপারে বেরোবে। আপনাকে কিন্তু এগুলো করতে হবে। আর ইন্টারন্যাশনাল রিলেশনে কোনো ভরসা নেই, যে কোনো দিন যে কোনো সময় দেশ মিত্র থেকে শত্রু হয়ে যেতে পারে, শত্রু থেকে মিত্র হয়ে যেতে পারে, নতুন স্কিম আসতে পারে। আপনাকে যতটা হোক আইয়ার চেষ্টা করে যেতে হবে। কিন্তু ওই যে বললাম একটা কিছু বেসিক আইডিয়া, যেমন কি ইউএন, WTO, তারপরে যেরকম ওয়ার্ল্ড ব্যাংক, এদের গঠন কি আছে, এদের ভোটিং প্যাটার্ন কি আছে, এগুলো মোটামুটি মোরালে সেমই থাকে, তাহলে এটা পড়ে নিতে হবে। বাকি আমাদের নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে এই পাকিস্তানে কবে সেনা অভ্যুত্থান হলো বা কবে হবে, হ্যাঁ, বা নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক কি আছে, নেপাল ভুটানের সঙ্গে, এইগুলো তো খুব ইম্পর্টেন্ট। বাকি তারপর ইউরোপ যা হলো, 2-একটা যখন চুক্তি হলো, নর্ডিক কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের কিরকম চুক্তি হলো, নর্ডিক কান্ট্রিগুলো টেকনোলজির দিক থেকে প্রচন্ড উন্নত, কিন্তু ওদের দেশে টাকা মানে মার্কেটের সেরকম মার্কেট অতটা নেই। তো ওরা কি করে, ওদের টাকাগুলো আমাদের দেশে শেয়ার মার্কেটে লাগায়, দিয়ে প্রচুর টাকা নিয়ে যায়, কারণ ওদের দেশে তো পেনশন দিতে হবে। আর আমাদের মতো তো না যে সরকারি চাকরি করবে শুধু সেই পেনশন পায়, তা নয়, ওদের দেশে সবাই পেনশন পায়।
তো সেরকম ভাবে আপনার কিছু 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 খবর দেখে নিউজ পেপার পড়ে, যেমন ধরুন গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট বানাচ্ছে কে, কোন কোম্পানি, যেটা বিশ্বের বেশ সব থেকে ক্লিনেস্ট আর সব থেকে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট টেকনোলজি নিয়েছে নরওয়ে থেকে। নরওয়েতে না, ওই যে কে এসেছিল মন্ত্রীটা, নরওয়ে না সুইডেনের এসছে, সুইডেনই হবে বোধহয়, নাকি সুইজারল্যান্ড, আমার ঠিক গোলমাল হয়ে ডেনমার্ক, যায়। ডেনমার্ক। ডেনমার্কের কোন কোম্পানি বসাচ্ছে? এনটিপিসি না কেউ, কোম্পানির নাম মনে নেই স্যার। এরকম ভুলভাল বললে হবে না, মানে হয় আমি ভুল বলবো নাহলে আপনি ভুল বলেছেন। আমার মনে নেই স্যার, রিলায়েন্স। আমি রিলায়েন্স, ডেনমার্ক মনে ছিল স্যার। ডেনমার্কের ওই কদিন আগে বোধহয় প্রধানমন্ত্রী এসেছিল, মহিলা প্রধানমন্ত্রী, সে এসে রিলায়েন্সের অম্বানি কাকুর সঙ্গে আলোচনা করে গেছে, বিশ্বের সব থেকে ক্লিনেস্ট গ্রিন ফুয়েল বানাবে, অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট ওটা হবে, মানে এখন অব্দি বিশ্বে যা রয়েছে তার লার্জেস্ট বানাবে। তো সুতরাং এই যে টেকনোলজিটা ডেনমার্ক থেকে আসছে, খবরটা কিন্তু খবরের কাগজ থেকেই আসছে। তো ওই জন্য কিছু কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার না হলে না আপনি বুঝতে পারবেন না যে কোনটা নিতে হবে আর কোনটা বাদ দিতে হবে। তারপরে যেমন ধরুন আমাদের এই অ্যাডমিরাল গেছিল আর এই যে ওমানে, বলুন। এই যে স্যার কব হচ্ছে, মানে এই যে বিশ্ব জলবায়ু সম্মেলন, হ্যাঁ, স্যার এগুলো স্যার এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে পড়বে আর বায়োডাইভার্সিটির মধ্যে পড়বো, গভর্নেন্সের মধ্যে? না এগুলো দুটোর মধ্যেই পড়ে নেবেন, ওই ইউপিএসসি কোনো ভরসা নেই, কোনটা কার ঘাড়ে চাপিয়ে দেবে ঠিক নেই। বলেই দেবে যে গভর্নেন্সের কি প্যাটার্ন চেঞ্জ আনতে হবে যাতে বায়োডাইভার্সিটি বা কপ 26-এর ইমপ্লিমেন্টেশন হতে পারে, তখন আপনি কি করবেন? এর কোনো গ্যারান্টি নেই যে এরা কি করবে আর কি করবে না। তো এইভাবে স্যার আমার আপনাকে মনে হচ্ছে স্যার তাহলে একটা টপিককে মানে কোন কোন অ্যাঙ্গেলে পড়বো? ওই যে আপনাদের যেটা ছক দেওয়া হয়েছে, সোশ্যাল, হ্যাঁ, ইকোনমিক, economical, পলিটিক্যাল, তারপর টেকনোলজিক্যাল, তারপরে এই সমস্ত যত রকম আপনাদের ছক দিয়ে দিয়েছি তো আমি। অবশ্য যারা নিয়মিত ক্লাস করেছে তারা এটা বুঝতে পারবে। হ্যাঁ স্যার, চক দিয়েছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ওই যে ছকটা আপনি এথিক্স ক্লাসে তো দেখিয়ে দিয়েছিলেন, কোন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাঙ্গেল থেকে দেখে লিখতে হবে। হ্যাঁ, ঠিক, ওটা বলেছিলেন। হ্যাঁ, তো ওইটাই এখানে প্রয়োগ করতে হবে, ওটাই এখানে প্রয়োগ করতে হবে, আর কিছু না। যে কোনো রকম ভাবে চেঞ্জ, কারণ দেখুন যদি জলবায়ু পরিবর্তন রিলেটেড চেঞ্জেস গুলো আনতে হয়, 2 ডিগ্রি বা 1.5 ডিগ্রি কম টেম্পারেচার করতে হয়, তাহলে আমাদের যে এক্সিস্টিং ভেহিকল পলিসি রয়েছে সেটার আমূল পরিবর্তন দরকার। এবার আমূল পরিবর্তন আনতে গেলে তাহলে আমাদের বাংলা কথায় বলতে গেলে যে পেট্রোল আর ডিজেলের যা গাড়ি আছে ওগুলোকে আজই বন্ধ করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করতে হবে, এই হচ্ছে কনসেপ্ট। এবার আপনি বলুন তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বন্ধ করি তাহলে তো অল্টারনেটিভ সোর্স হিসেবে কি থাকবে, কোন পাওয়ারটা থাকবে? আর ভারতবর্ষের সব থেকে বড় অয়েল রিফাইনারি কার? এটা সুনীল খুব ভালো পারবে বা অন্যরাও পারবে। স্যার এটা তো এনটিপিসি। আমি অয়েল রিফাইনারি কথা জিজ্ঞেস করছি, এনটিপিসি থেকে অয়েল রিফাইনারি শুরু করলো? হ্যাঁ তো স্যার, ওটা তো জামনগর স্যার, আদানিদের। সরি, আদানিদের না, রিলায়েন্স, রিলায়েন্স হ্যাঁ, আম্বানি। আম্বানি কাপুর। এইবার গল্প শুনুন। যেহেতু বিভিন্ন কোয়ার্টার থেকে প্রচন্ড চাপ আসছে, আপনি যদি ব্রিটিশ পেট্রোলিয়ামের অ্যাড দেখেন, মানে আমি জানি না আপনি যে চ্যানেল দেখেন কিনা বা কিছু, ব্রিটিশ পেট্রোলিয়ামের অ্যাড, আমেরিকার যেগুলো শেল গ্যাস কোম্পানি আছে তাদের যখন অ্যাড আপনি দেখবেন, তাদের অ্যাডে তারা কি দেখায়? তারা প্রথমে নিজের রিফাইনারিটাকে দেখায়, তারপর একটা সুন্দরী কন্যা আসে, দিয়ে এসেছে একটা সবুজ গাছ দেখায়, দিয়ে বলে আমরা আমাদের কাজকর্ম সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে করছি, আমরা আস্তে আস্তে ট্রানজিশনে রয়েছি, এবং আমরা একটা গ্রিন এবং ক্লিন ফুয়েল আপনাকে দেবো। এই বলে বড় বড় পেট্রোলিয়াম কোম্পানিগুলো প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট খরচ করে। এর ফলে কি হয়, যখন আপনি ওই সেম জিনিস বারবার একই মিথ্যা দেখলে হয় না, মানুষ বিশ্বাস শুরু করে, দশচক্রে ভগবান ভূত। তো দশচক্রে ওরা ভগবান ভূত করার চক্করে রয়েছে। এইটা শিখে নিয়ে আমাদের কাকু কি করেছে, গ্রিন প্ল্যান্ট বানাচ্ছি, গ্রিন ফুয়েল করব। আচ্ছা আপনার কি মনে হয় যে যেটা বিশ্বের না হোক অন্তত এশিয়ার বা ভারতের সব থেকে বড় অয়েল রিফাইনারি জামনগর যার আছে, সেই গ্রিন ফুয়েল লাগিয়ে নিজের জামনগর প্ল্যান্ট বন্ধ করবে? আপনি বুঝতে পারছেন কত কোটি টাকার লস হবে? বুঝতে হবে, দিমাগের বাতি জ্বালাতে হবে, মেন্টোস নিয়মিত খেতে হবে, এগুলো কিছুই না, এগুলো সব আই ওয়াশ। কিন্তু স্যার কিছুই হচ্ছে না। যেটা হ্যাঁ, স্যার টোটালি সবচেয়ে ভালো।
হ্যাঁ, এইগুলো এরা করছে যাতে সরকার বা অন্যান্যরা চেপে না ধরে, না না তোমায় করতেই হবে। এবার কি দেখাচ্ছি, আমি তো চুক্তি করে দিয়েছি, আমি গ্রিন হাইড্রোজেন তৈরি করব। এগুলো এর একার প্রবলেম না, এগুলো এর মাথা থেকে আসেনি, এগুলো এসছে হচ্ছে সেই বিদেশি ব্রিটিশ পেট্রোলিয়াম এরা তৈরি করছে। এবং COP26-এ এরা এই অ্যাডগুলোকে ভীষণভাবে দেখাচ্ছে। যদি আপনি ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলো যদি দেখেন, BBC বা নিউ ইয়র্ক টাইমস দেখুন, নিউ ইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল পড়ুন, আপনি দেখবেন ওই নিউজ পেপারগুলো বিগত 6-8 মাস হয়ে গেল কোনো ওই ফসিল ফুয়েল কোম্পানির উপরে কোনো বাজে আর্টিকেলই লেখেনি, মানে যেটা বলে লোকেন খেপে যাবে আর কি। কেন? তার কারণ ওইখানে এই বড় বড় কোম্পানিগুলো তাদের অ্যাড দিচ্ছে আমাদের গ্রিন ফুয়েল। ব্যাপারটা ভালো করে বুঝুন, টাকা তো ডাইরেক্ট ওইভাবে ঘুষ দেয় না, ঘুষ এইভাবে যায়। তো সেই হিসাবে আপনাকে বুঝতে হবে কাজগুলো এরকম চলছে। এবার সরকার যদি এটা করতে চায়, যেটা বিভিন্ন দেশে সরকার করছে, সরকার যদি এরকম কাজকর্মগুলোকে বন্ধ করতে চায় বা কিছু, তখন তার জন্য কি করতে হবে, তার জন্য ভেহিকেল পলিসি যদি চেঞ্জ হয়। সরকার এখন শুনবেন ওই ইলেকট্রিক ভেহিকেল বলে খুব চিল্লাচ্ছে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চালালেই তো হবে না, বিক্রি নয় হয়ে গেল, আপনি আমি কিনেও নিলাম, কিন্তু এবার তার চার্জিং পয়েন্ট কি হবে? তার মানে চার্জিং পয়েন্ট তৈরি করতে হবে, ব্যাটারি যেন 0.5 ঘন্টায় আমার অন্তত 50% চার্জ হয়ে যায়। স্যার কিছুদিন আগে একটা নিউজ এসেছিল ইলেকট্রিক ভেহিকেল আবার অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, চার্জিং এর ওই জায়গাটা ইয়ে ও তো সব ঠিক আছে, নিউ মানে ইয়র্কে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুজন হ্যাঁ মানে টপকে অবশ্য গেছে। চার্জিং ভেহিকেল বেরিয়ে গেছে বাইক, হন্ডারই ওইসব তো বোধহয় ঠিক বেরিয়েছে। আছে, কিন্তু আপনি রাত্রিবেলা কোন একটা এমার্জেন্সি কাজে মাঝে মাঝে বেরোলেন। টোটো দুভাগ হয়ে যায় মাঝখান থেকে। হুম। তো এরকম অনেক কিছু ইস্যুস রয়েছে, কিন্তু সরকার চেষ্টা করছে। তো এবার যদি প্রশ্ন আসে যে COP26-এর ইমপ্লিমেন্টেশন করতে গেলে ভারতকে তার শাসন ব্যবস্থায় বা গভর্নিং পলিসিতে কি চেঞ্জ আনতে হবে। এবার দেখুন, ভারতের সব থেকে বেশি, আচ্ছা আমাদের এটা তো পরীক্ষা রিলেটেড না, এটা তো রিভিশন রিলেটেড, এটা আমরা রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, কারণ কি যার যেরকম পড়াশোনার কি স্ট্র্যাটেজি করা উচিত ছিল আমি বলে দিয়েছি। হ্যাঁ, এর বেশি লম্বা করলে ছেলেপিলে আর দেখবে না।